নিয়ে পড়াশোনা করছো আর ভালো মন নিয়ে চলাফেরা করছো। দেখো তোমরা সবসময়ের জন্য সুস্থ মন নিয়ে, সুন্দর মন নিয়ে চলাফেরা করবে। যত মাথা ঠান্ডা রাখবে, যত ধীর স্থির হয়ে চলাফেরা করবে, যত তোমাদের মধ্যে একটা ঐশ্বরিক চিন্তা ভাবনা থাকবে, তত দেখবে তোমাদের পড়াশোনা ভালো হবে। কেন জানো তো, আমরা যতই আমাদের ধৈর্য শক্তিটাকে ঠিক রাখি, তখন যা পড়বো সেটা আমাদের মাথার মধ্যে ঢুকে যাবে, আমরা সেটা মনের মধ্যে রাখতে পারবো। তাহলে একাগ্র চিত্তে তোমরা অবশ্যই পড়াশোনা করবে, ঠিক আছে? আর তোমাদের যা কিছু সমস্যা হবে আমার কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, আমি সেগুলো তোমাদের উত্তর দিয়ে দেবো। আজ তোমাদের যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে কি, সারফেস টেনশন বা পৃষ্ঠটান। এই সারফেস টেনশন বা পৃষ্ঠটান কি, সেই বিষয়ে তোমাদের আজকে আমি আলোচনা করব। দেখো, তোমরা নিশ্চয়ই দেখেছো, যখন কোনো সাবানের ফেনা আমরা ফু দিই, তখন এটা গোলাকার বৃত্তের আকারে, একটা বলের আকারে বায়ুতে ভেসে বেড়ায়। তো এটা কেন হয়? অথবা তোমরা দেখে থাকবে, যদি একটা জলের উপর দিয়ে একটা মাকড়সা দেখবে জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, সে ডুবে যাচ্ছে না, কেন এমন হয়? একটা হালকা ব্লেডকে যদি জলের উপর রাখা হয়, দেখবে সে আস্তে আস্তে ভেসে বেড়াচ্ছে। কেন এটা হচ্ছে? এটা সবই হচ্ছে কার কারণে? পৃষ্ঠটানের কারণে। কি কারণে? পৃষ্ঠটানের কারণে। তাহলে পৃষ্ঠটান মানে কি? তাহলে পৃষ্ঠে টান অর্থাৎ তরলের মুক্ত পৃষ্ঠ, অর্থাৎ একটা সাবানের, এটা একটা সাবানের ফেনা, সাবানের ফেনা, তাহলে এটাই হচ্ছে ওর মুক্ত পৃষ্ঠ, এটা হচ্ছে সাবানের ফেনার তরলের মুক্ত পৃষ্ঠ। আর এর ভিতরে এগুলো কি রয়েছে? বায়ু। কি রয়েছে? বায়ু। তো এই মুক্ত পৃষ্ঠে, এই স্পর্শক বরাবর, মুক্ত পৃষ্ঠে এই স্পর্শক বরাবর যে বল ক্রিয়া করে, একক দৈর্ঘ্যে যে বল ক্রিয়া করে, তাকেই বলছি আমরা পৃষ্ঠটান, ঠিক আছে? এই স্পর্শক বরাবর কি কাজ করবে আমাদের? এই স্পর্শক বরাবর কি কাজ করবে? এই তরলের মুক্ত পৃষ্ঠে এই স্পর্শক বরাবর কি কাজ করবে? সারফেস টেনশন বা টি, সারফেস টেনশন বা টি। এই দেখো, এটা একটা সাবানের বুদবুদ, তাহলে এর ভিতরে কি আছে? বায়ু। কি রয়েছে? বায়ু। আর আমি এর ভিতরে একটা কাল্পনিক রেখা কল্পনা করলাম, ঠিক মিডল পজিশন বরাবর, ব্যাস বরাবর। তাহলে মনে হচ্ছে না একটা সাবানের ফেনা ফুলে আছে কেন? নিশ্চয়ই এর ভিতরে বায়ু একটা বল প্রয়োগ করছে বাইরের দিকে, এদিকে একটা এফ ফোর্স দিয়ে বল প্রয়োগ করছে, এফ ফোর্স দিয়ে এদিকে বল প্রয়োগ করছে। তাহলে উপর এবং নিচে চারিদিকে বায়ু, যে সাবানের ফেনার ভিতরে যে বায়ু রয়েছে তা কি করছে? ওই যে তরলের স্তর রয়েছে, এটা তরলের স্তর, একে বল প্রয়োগ করছে, তার জন্য সাবানের ফেনাটা গোলাকার বৃত্তের আকারে হয়ে আছে। তো এই একক দৈর্ঘ্যে লম্বভাবে যে বল প্রয়োগ হয় তাকেই আমরা বলছি কি? পৃষ্ঠটান। তাহলে পৃষ্ঠটান কাকে বলা হচ্ছে? পৃষ্ঠটান আমরা কাকে বলবো? সারফেস টেনশন বা পৃষ্ঠটান। পৃষ্ঠটান কাকে বলছি আমরা? বলা হচ্ছে তরলের এই যে মুক্ত পৃষ্ঠে, তরলের মুক্ত পৃষ্ঠে স্পর্শক বরাবর একক দৈর্ঘ্যে প্রযুক্ত বলকে বলা হচ্ছে কি? পৃষ্ঠটান। কি বলবো? তরলের মুক্ত পৃষ্ঠে, এই যে পৃষ্ঠটাকে মুক্ত পৃষ্ঠ বলা হয়, ঠিক আছে? ওপেন সারফেস। কি বলা আছে তাহলে? তরলের মুক্ত পৃষ্ঠে কি বলবো আমরা? তরলের মুক্ত পৃষ্ঠে তাহলে কি বলা হচ্ছে না, তরলের মুক্ত পৃষ্ঠে স্পর্শক বরাবর, এই যে স্পর্শক আছে, স্পর্শক বরাবর, তরলের মুক্ত পৃষ্ঠে স্পর্শক বরাবর, স্পর্শক বরাবর, তাহলে তরলের মুক্ত পৃষ্ঠে স্পর্শক বরাবর একক দৈর্ঘ্যে
একক দৈর্ঘ্যে লম্বভাবে প্রযুক্ত বলকে পৃষ্ঠ টান বল। তাহলে কি বলছি, কোন তরলের মুক্ত পৃষ্ঠে স্পর্শক বরাবর একক দৈর্ঘ্যে লম্বভাবে প্রযুক্ত বলকে কি বলছি, পৃষ্ঠটান। ঠিক আছে, এবার আসছি পৃষ্ঠটানের রাশিমালা। কি আসছি, পৃষ্ঠটানের রাশিমালা। রাশিমালাটা কি আসছে দেখো, এই রাশিমালা দেখো, পৃষ্ঠটান সমান কি হবে, এই যে ফোর্স আর এটা ধরো এর দৈর্ঘ্য ধরলাম এল, ধরলাম এই দৈর্ঘ্যটা কত ধরলাম এল, এখান থেকে এই যে দৈর্ঘ্যটা এটা কত ধরলাম আমরা এল। দেখো নীল কালি দিয়ে এল প্রকাশ করছি আর ফোর্সটা এই বরাবর, তাহলে পৃষ্ঠটান সমান কি হবে, পৃষ্ঠ টান সমান কি হবে, বল মানে লম্বভাবে প্রযুক্ত বল বাই দৈর্ঘ্য, লম্বভাবে প্রযুক্ত বল বাই দৈর্ঘ্য। তাহলে পৃষ্ঠটানকে কি দিয়ে প্রকাশ করা হবে, টি দিয়ে, টি সমান এফ বাই এল হলো, টি সমান এফ বাই এল। এবার আসছে এর মাত্রা, কি আসছে, সারফেস টেনশনে আসছে কি ডাইমেনশন বা মাত্রা কি আসছে বলো, তাহলে মাত্রা যদি প্রকাশ করি তাহলে কি লিখবো না, এদিকে টির মাত্রা যদি করতে হয় তাহলে এফটাকেও মাত্রা এর এর মাত্রা। দেখো ডাইমেনশন প্রকাশ করতে হলে অবশ্যই আমাকে এই থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে হবে, ডাইমেনশন প্রকাশ করতে হলে কি হতে হবে, এই থার্ড ব্র্যাকেট দিয়ে আমাকে কিন্তু প্রকাশ করতে হবে। তাহলে দেখো কি আসছে, আচ্ছা তাহলে এবার এফ এর মাত্রা কি হয়, এফ এর মাত্রা হয় এম এল টি টু দি পাওয়ার -2 আর এর এল এর মাত্রা হচ্ছে এল, তাহলে এই এল কাটা, তাহলে কি দাঁড়াচ্ছে মাত্রা এম টি টু দি পাওয়ার -2। তাহলে তোমরা যদি সারফেস টেনশনের মাত্রা লিখতে বলে তোমরা তাহলে মাত্রাটা লিখতে পারবে। আচ্ছা এটা কি রাশি, এটা অবশ্যই একটি ভেক্টর রাশি, কেন টান সাইডটাই এই স্পর্শক বরাবর কাজ করছে, তাই না? এটা কি রাশি, এটা কি রাশি অবশ্যই হবে কি রাশি, এটা কি রাশি, এটা ভেক্টর রাশি, কি রাশি হবে ভেক্টর রাশি। তাহলে পৃষ্ঠটান কাকে বলে, তার রাশিমালা, তার মাত্রা আমরা লিখে পেলাম। এবার আসছি একক, কি আসছে এর ইউনিট বা একক, এককটা কি আসছে, প্রথম আসছে এসআই একক। তাহলে এসআই একক কি হয় বলো, এসআই এককটা কি দেবো আমরা, তাহলে এফ বাই এল, তাহলে এফটা কিসে হয় নিউটন বাই দৈর্ঘ্য কি মিটার, তাহলে এসআই একক কি হবে নিউটন পার মিটার। আর সিজিএস একক কি হবে, সিজিএস একক কি হয় বলো না, সিজিএস একক হবে ডাইন পার সেমি বা সেন্টিমিটার। বুঝতে পেরেছো? তাহলে সারফেস টেনশন কাকে বলে জানা গেল, তার রাশিমালা জানা গেল, তার মাত্রা জানা গেল, আচ্ছা তারপরে রাশি কি রাশি সেটা জানা গেল, তার এককটাও আমরা জানতে পারলাম। ঠিক আছে, দেখো এবার তোমাদের যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে কোহেসিভ ফোর্স আর
অ্যাডহেসিভ ফোর্স। কোহেসিভ ফোর্স কি? যে কোনো পদার্থের ক্ষেত্রে তার নিজস্ব অণুগুলির মধ্যে আকর্ষণকে বলকে বলা হচ্ছে কোহেসিভ ফোর্স। আর দুটি আলাদা পদার্থের অণুর মধ্যে আকর্ষণকে বলা হচ্ছে কি? অ্যাডহেসিভ ফোর্স। এটা হচ্ছে সমসঞ্জন বল, এটা হচ্ছে কি? আসঞ্জন বল। ঠিক আছে, তাহলে সমসঞ্জন বল বা কোহেসিভ ফোর্স কাকে বলে? আমি কেন আলোচনা করছি সেটা বলছি। তাহলে সমসঞ্জন বল বা একে বলা হচ্ছে কোহেসিভ ফোর্স। এটা কাকে বলছি? আরেকটা বলছি অসমসঞ্জন বল বা অ্যাডহেসিভ ফোর্স। অসমসঞ্জন বল বা এটাকে বলা হচ্ছে অ্যাডহেসিভ। তোমরা দেখবে যে যদি কিছুটা পারদকে মেঝেতে ফেলে দেওয়া হয়, পারদ কিন্তু সঙ্গে সঙ্গে বিন্দু বিন্দু আকারে থাকবে, কিন্তু গড়িয়ে যাবে না। জলকে ঢেলে দাও, জল গড়িয়ে চলে যাবে। কি কারণ? মানে জলের অণুগুলির মধ্যে এই অসমসঞ্জন বলটা বেশি বা অ্যাডহেসিভ ফোর্সটা বেশি, আর পারদের অণুর মধ্যে কি বল? সমসঞ্জন বল বেশি। তাহলে অর্থাৎ একই পদার্থের অণুগুলির মধ্যে আকর্ষণ বলকে বলা হচ্ছে কি? সমসঞ্জন বল বা কোহেসিভ ফোর্স। তাহলে কি বলছি? একই জাতীয় পদার্থের বা একই পদার্থের, তাহলে কি বলছি? একই পদার্থের অণুগুলির মধ্যে আকর্ষণ বলকে বলে সমসঞ্জন বল। সমসঞ্জন বল। আচ্ছা, দুটি আলাদা পদার্থের অণুর মধ্যে আকর্ষণ বলকে দুটি আলাদা পদার্থের অণুর মধ্যে আকর্ষণ বলকে অসমসঞ্জন অসমসঞ্জন বল বলে। তাহলে দুটি আলাদা পদার্থের অণুর মধ্যে আকর্ষণ বলকে অসমসঞ্জন বল বলে। তাহলে জলের মধ্যে উদাহরণ কি লিখবো? জলের অণুগুলির মধ্যে অসমসঞ্জন বল বেশি, আর পারদের অণুর মধ্যে সমসঞ্জন বল বেশি। তাহলে আমি উদাহরণ দিচ্ছি এখানটা। তাহলে উদাহরণে কি দেব? জলের অণুর মধ্যে অসমসঞ্জন বল বেশি, আর পারদের অণুর মধ্যে সমসঞ্জন বল বেশি বা কোহেসিভ ফোর্স বেশি। তাহলে কি লিখবো না? পারদের অণুগুলির মধ্যে সমসঞ্জন বল বেশি, আর জলের অণুর মধ্যে
অসম সংযোজন বল বেশি। তাহলে তোমাকে যদি বলা হয় জল মেঝের উপর দিয়ে গড়িয়ে যায়, কিন্তু পারদ গড়িয়ে যায় না, পারদ বিন্দু বিন্দু আকারে থাকে, তার কারণ কি? অর্থাৎ পারদের যে অণু রয়েছে না, তাদের মধ্যে পৃষ্ঠটানটা বেশি, তাদের নিজস্ব অণুগুলির মধ্যে পৃষ্ঠটানটা বেশি, তার জন্য তারা বিন্দু বিন্দু আকারে থাকে। এই যে আমরা সমসঞ্জন বল বা অসমসঞ্জন বল এটা পড়ছি, কি কারণে পড়ছি? তার কারণ এর সঙ্গে পৃষ্ঠটানের একটা সম্পর্ক রয়েছে, এর সঙ্গে পৃষ্ঠটানের সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক রয়েছে না, যদি অণুগুলি নিজস্ব অণুগুলির মধ্যে সমসঞ্জন বল বা কোহেসিভ ফোর্স বেশি হয়, তাদের পৃষ্ঠটানটা বেশি হবে, তখন সে গোলাকার মানে একদম গোলাকার হয়ে যাবে। আর যদি অসমসঞ্জনটা বল বেশি হয়, তাহলে সে গোলাকার আকার হবে, তার পৃষ্ঠটানটা কম হবে, সে তখন মেঝের উপর দিয়ে গড়িয়ে যাবে। তাহলে তোমাকে যদি বলা হয় পারদ বিন্দু বিন্দু আকারে থাকে বা গোলাকার বলের আকারে থাকে, কিন্তু জল মেঝেতে গড়িয়ে যায় কেন? তাহলে মেঝেতে পারদ ফেললে গড়িয়ে যায় না, গোলাকার বিন্দু আকারে থাকে, কিন্তু জল গড়িয়ে যায় কেন? তাহলে উত্তরটা তাহলে কি হবে? তাহলে কি এই প্রশ্নটা আমি কি করব? পারদকে মেঝেতে ফেললে বিন্দু বিন্দু গোলকের আকারে থাকে, গোলকের আকারে থাকে, কিন্তু জলকে মেঝেতে ফেললে গড়িয়ে যায় কেন? তাহলে উত্তরটা তোমরা কি লিখবে না, পারদের অণুগুলির মধ্যে সমসঞ্জন বল বেশি হয়, তার পৃষ্ঠটান বেশি হয়, তাই তারা বিন্দু বিন্দু গোলকের আকারে থাকে। তাহলে উত্তর কি লিখবো আমরা না, পারদের অণুগুলির মধ্যে সমসঞ্জন বল বেশি, সমসঞ্জন বল বেশি, তাই পৃষ্ঠটান বেশি হয়, তাই তাদের মধ্যে পৃষ্ঠ দেখো, তারা যদি পরস্পরকে আকর্ষণ করে তাহলে পৃষ্ঠটান বাড়বে না, তারা নিজেদের মধ্যে পরস্পরকে আকর্ষণ করছে, পারদের অণুগুলো নিজেদের মধ্যে পরস্পরকে আকর্ষণ করছে, তার জন্য কি হচ্ছে না, পারদের অণুগুলির মধ্যে সমসঞ্জন বল বেশি, তাই তাদের মধ্যে পৃষ্ঠটান কি হচ্ছে বেশি হয়, তাই এরা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গোলকের আকার ধারণ করে, এরা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গোলকের আকার ধারণ করে। কিন্তু জলের অণুগুলির মধ্যে অসমসঞ্জন বল বেশি, অর্থাৎ জলের অণুর সঙ্গে মেঝের অণুর আকর্ষণ বলটা বেশি, তাই জন্য মেঝের অণু আকর্ষণ করছে, জল গড়ে চলে যাচ্ছে। কিন্তু জলের অণুগুলো যদি নিজেদের মধ্যে আকর্ষণ বল বেশি হতো, তাহলে জলও কিন্তু বিন্দু আকার ধারণ করতো। হ্যাঁ, তাহলে কি বলছি না, জলের অণুগুলির মধ্যে অসমসঞ্জন বল বেশি, জলের অণুগুলির মধ্যে অসমসঞ্জন বল মানে অ্যাডহেসিভ ফোর্স। তোমরা দেখবে যদি ফেভিকুইক বা ফেভিকুল ক্যালকল কিনতে যাও, দেখবে তাতে লেখা আছে অ্যাডহেসিভ কথা লেখা আছে।
ফেভিকলের গায়ে বা ফেভিকুইকের গায়ে কী লেখা আছে? অ্যাডহেসিভ। কেন লেখা আছে না, অ্যাডহেসিভ মানে সে কী করে দুটি আলাদা পদার্থের অণুকে জুড়তে পারে, এই জন্য অ্যাডহেসিভ। অর্থাৎ দুটি আলাদা পদার্থের অণুগুলির মধ্যে যদি ফেভিকুইক দিয়ে দেওয়া হয় তাহলে সেই অণুগুলির মধ্যে আকর্ষণ বলকে সে বাড়িয়ে দেবে। নিজেদের মধ্যে আকর্ষণ বল নেই, দুটি আলাদা পদার্থের অণুকে সে সহজেই এক জায়গায় করতে পারে, অর্থাৎ অ্যাডহেসিভ ফোর্স তৈরি করে। ফেভিকল বা ফেভিকুইক কী করে? অ্যাডহেসিভ ফোর্স সৃষ্টি করে, ওই জন্য তাদের গায়ে অ্যাডহেসিভ কথাটা লেখা আছে। তাহলে জলের অণুগুলির মধ্যে অসম সংযোজন বল বেশি, তাই এরা মেঝেতে গড়িয়ে যায়, তাই এরা মেঝেতে গড়িয়ে যায়। তাহলে পারদ কেন বিন্দু বিন্দু আকারে থাকে আর জলের অণু কেন মেঝে ঢেলে দিলে গড়িয়ে যায়? তাহলে তুমি পারদকে ঢেলে দাও, সে কিন্তু গড়িয়ে যাবে না, সে সবসময় এটা গোলকের আকার ধারণ করে থাকে। হ্যাঁ, ঠিক আছে, কেন বিন্দু বিন্দু গোলকের আকার ধারণ করে থাকে, তাহলে জানা গেল। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন আসছি, পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে? পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে? পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? আমরা এটা নিয়ে আলোচনা করি। দেখো, তুমি যদি কোনো তরলের উষ্ণতা বাড়াও না, তার পৃষ্ঠটান কমে যাবে। কেন না, তখন তরলের অণুগুলি গতিশীল, পরস্পর গতিশীল হয়ে যাবে এবং তাদের মধ্যে আকর্ষণ বল কমে যাবে। তুমি উষ্ণতা বাড়াও, তখন জলের অণুগুলো গতিশীল হতে থাকবে, তার গতিশীল হতে তাহলে তখন কী হবে? পৃষ্ঠটান কী হয়ে যাবে? কমে যাবে। তার প্রথম কি আসছি? উষ্ণতার পর উষ্ণতার উপর, তাহলে আমি কি বলবো? উষ্ণতা বাড়ালে তরলের পৃষ্ঠটান কমে যায়, তাহলে উষ্ণতা বাড়ালে তরলের পৃষ্ঠটান কমে যায়। পৃষ্ঠটান কি হয়ে যায়? কমে যায়। তাহলে তরলের পৃষ্ঠটান কেমন কমে যায় উষ্ণতা বাড়লে? বুঝতে পেরেছো কেন না, তরলের অণুগুলি নিজেদের মধ্যে খুব গতিশীল হয়ে যায়। গতিশীল হলে তখন কি হবে? আকর্ষণ বলটা তাদের মধ্যে থাকবে না, খুব কমে যাবে, যে পৃষ্ঠটান কমে যায়। 2 নম্বর আসছে কি? তরলের ঘনত্ব। দেখো, যে তরলের যত ঘনত্ব যত বেশি, তার পৃষ্ঠটানও বেশি হবে। তাহলে তরলের ঘনত্ব বেশি হলে পৃষ্ঠটানও বেশি হয়। তাহলে আমি কি বলবো? ঘনত্ব বাড়লে তরলের পৃষ্ঠটান বাড়ে। পৃষ্ঠটান বাড়ে। 3 নম্বর আসছি, তড়িতাহিতকরণ। দেখো, কোনো তরলকে যদি তড়িতাহিত করা হয় তখন তার বাইরের দিকে একটা বল অনুভব হয়, এই জন্য তার পৃষ্ঠটান কিন্তু কমে যায়। পৃষ্ঠটানটা কি হয়ে যায়? তাহলে তরলকে তড়িতাহিত করলে তাহলে কোন তরলকে তড়িতাহিত করলে পৃষ্ঠটান কি হয়ে যায়? কমে যায়। 4 নম্বর কি আসছে? অপদ্রব্যের উপস্থিতি। দেখো, কোন তরলের মধ্যে যদি কোনো অপদ্রব্য মেশানো হয়, কিছু মিশিয়ে দেওয়া হয়,
তখন তার পৃষ্ঠটা কিন্তু কমে যায়। তাহলে কি বলে লিখবো আমরা, তরলে অপদ্রব্য মেশালে তরলের পৃষ্ঠ টান কমে যায়। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। ঠিক আছে, তাহলে পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে আমি সহজ করে ছোট করে তোমাদের আমি লিখিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো, আর সুস্থ স্বাভাবিক মন নিয়ে চলাফেরা করো, ভালো মন নিয়ে চলবে। ঠিক আছে, নিজের মধ্যে পবিত্রতা রাখবে, তাহলে দেখবে তোমাদের পড়াশোনা খুব ভালো হবে। দেখো ঠান্ডায় মাথায় তোমরা যদি চলাফেরা করো না, খুব ধীর স্থিরভাবে তোমরা যদি একাগ্র চিত্রে পড়াশোনা করো, দেখো সব তোমাদের মনে থাকবে। আর তোমরা এগুলো সমস্ত সুন্দর করে খাতায় লিখে লিখে রেডি করবে। আর আরেকটা কথা বলি, তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, তাদেরকে বলবে তারা যেন আমার ইজি সায়েন্স সলিউশনটাকে, এই যে নাম ইজি সায়েন্স সলিউশন, এইটাকে যেন সাবস্ক্রাইব করে তারা নোটিফিকেশনটাকে অল করে দেয়। তাহলে কি হবে, তারা আমার সমস্ত স্টাডিগুলো পরপর করে পেয়ে যাবে, বন্ধুরা পেয়ে যাবে। তাহলে সবার খুব সুবিধা হবে, তোমাদের পড়তেও সুবিধা হবে। আর তোমাদের কিছু বুঝতে অসুবিধা হলে এই যে সায়েন্স সলিউশন আছে, এই চ্যানেলের যে কমেন্ট সেকশন আছে, সেই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদের সেগুলো উত্তর দেবো। ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। পরবর্তী ক্লাসে আবার আমাদের দেখা হবে।